নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। গোটা দেশ জুড়ে ভোটার দিয়ে জালিয়াতি ভয়ঙ্কর চেহারা গত কয়েক মাসে আমাদের কাছে নতুন করে সামনে আসছে। এমনি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের জাল ভোটার তৈরি করার নতুন কিছু না, বারবার করে আমরা ইলেকশন কমিশনে ভুয়ো ভোটারদের তালিকা জমা দিয়েছি। শুধুমাত্র কলকাতা শহরে 33,000 ভুয়ো ভোটারের নাম আমরা 2 বছর আগে ইলেকশন কমিশনে জমা দিয়েছিলাম, খালি কলকাতা শহরে 33,000। এছাড়া মারা গেছেন 12 বছর, 14 বছর, 15 বছর আগে মারা গেছেন, কিন্তু তাদের নাম ভোটার লিস্ট থেকে রিলিজ হচ্ছে না। এরকম ঘটনাও একটার পর একটা আছে। আপনাদের একটা উদাহরণ আপনাদের সবার মনে থাকবে, সল্টলেকে মারা যাওয়ার পরে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এসে ভোট দিয়ে গেছেন। সুতরাং এই ঘটনাগুলো ছিলই, কিন্তু ইদানিংকালের মধ্যে যেটা হয়েছে, কদিন আগে দিল্লির ইলেকশনে যেটা সামনে আসলো, হরিয়ানা থেকে ভোটারদেরকে নিয়ে গিয়ে দিল্লিতে নাম তুলিয়ে ভোট করানো হয়েছে। এখন আপনি যেটা বললেন যে একই এপিক নাম্বারে দুটো রাজ্যের ভোটার, সুতরাং সেন্ট্রাল ইলেকশন কমিশনকে এখানে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে যেগুলো কীভাবে সম্ভব হচ্ছে, কীভাবে। এবং আজকের দিনে যেখানে বিজ্ঞান প্রযুক্তি এগোতে এগোতে এই জায়গায় পৌঁছে গেছে, সেখানে তো একটা সহজ একটা সফটওয়্যার রান করানোর ব্যাপার। একটা সফটওয়্যার আপনাকে 1 মিনিটের মধ্যে বলে দেবে ভারতের কোথায় কোথায় কোন কোন ভোটার লিস্টে মাল্টিপল এন্ট্রি হয়ে আছে। তারপরও সেইগুলো রয়ে যাচ্ছে। এগুলো তো ইলেকশন কমিশন না চাইলে এটা হয় না। এগুলো কেন হচ্ছে, ওদেরকে তো জবাব দিতে হবে। চা বাগানে 30% ওরা এটা করতে পারবে না। তার জন্য লড়াই, আন্দোলন এবং আদালতের লড়াই এবং রাস্তার লড়াই, চা বাগানের লড়াই, যেভাবে হোক খেটে খাওয়া মানুষ, বাংলার চা শ্রমিক থেকে শুরু করে বিশেষ করে উত্তর বাংলার আদিবাসী জনজাতির মানুষ, বাঙালি মানুষ, পরিবেশপ্রেমী মানুষ, তারা সবাই মিলে এটাকে আটকাবেন। দরকার হলে নিজের রক্ত দিয়েও এটাকে আটকাবেন, কারণ এইটা করতে দেওয়া যাবে না। এবং দেখুন, এই প্রক্রিয়াটা বেশ কয়েকদিন ধরেই চলছে। আপনারা দেখবেন যেখানে ফরেস্ট ল্যান্ড কেনা বেআইনি, খালি আমাদের রাজ্যে বলে না, গোটা ভারতের কোথাও ফরেস্ট ল্যান্ডে একটা ইট গাঁথার যেখানে অনুমতি দেওয়ার কথা নয়, সেখানে আমাদের রাজ্যে এখন বড় বড় হোর্ডিংয়ে বিজ্ঞাপন হয় যে ডুয়ার্সে বাড়ি কিনুন লাটাগুড়ি ফরেস্টের মধ্যে মূর্তি নদী থেকে হেঁটে 3 মিনিট দূরে, কি মূর্তি নদী থেকে হেঁটে 5 মিনিট দূরে। বড় বড় হোর্ডিং লাগিয়ে বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি এখানে পর্যটনের যাবতীয় বনাঞ্চল আইন থেকে শুরু করে যাবতীয় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা তাদের পর্যটন ব্যবসা করে যাচ্ছে। একটার পর একটা বেআইনি রিসোর্ট, একটার পর একটা বেআইনি প্রপার্টি তৈরি হচ্ছে জঙ্গল কেটে, চা বাগানের জমিতে একটার পর একটা তৈরি হচ্ছে। আর এখন যেটা কিনা বেআইনি রিয়েল এস্টেট মালিকদেরকে দিয়ে সরকার করাচ্ছিল, এবং সরকার সেটা নিজে সরাসরি করবে বলছে, চা বাগানের জমিকে বিক্রি করবে। কোনো রকমভাবে এটা করতে দেওয়া যাবে না। বাংলার, বিশেষ করে বাংলার উত্তর ভাগের আদিবাসী মানুষ, মূলনিবাসী, মহাকুম্ভ, নিশুকুম্ভ, কত রকমের নাম বেরোচ্ছে এখন। কিন্তু যুগ যুগ ধরে, যেদিন মোদিজি জন্মেছে তার আগে থেকেও আমাদের দেশে নানান রকমের মানুষ নানান রকমের বন্দোবস্ত, কেউ স্নান করেছেন, কেউ পুজো দিয়েছেন, কেউ উৎসব করেছেন, তো চলে এসেছে। তো বিজেপি আরএসএস জন্মের আগে থেকে হঠাৎ করে মোদিজি কি হলো? ওর কাজ ছিল যেন দেশের মানুষ ঠিকমতো করে লেখাপড়ার সুযোগ পায়, কাজ পায়, দেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে এগোতে পারে ভারতবর্ষের অর্থনীতি। সেইটা কিছু করতে না পেরে উনি কোথায় কুম্ভ, মহাকুম্ভ, একতার কুম্ভ, কেউ বলবে বিভেদের কুম্ভ, এসব নিজের কাজ যা সেটা করতে ব্যর্থ। সেই কারণে নানাবিধ কথা উনি বলছেন, আর কথায় কথায় দেশ বিদেশ টেনে আনছেন। আরে বাবা, আপকি বার ট্রাম্প কি সরকার, কে বলেছিল? নরেন্দ্র মোদী। এত বিদেশ করছেন কেন? বিদেশের জল গায়ে লাগিয়ে তবে মোদিজি ক্ষমতায় আছেন। আপনারাও তো 26-এ প্রতিদ্বন্দ্বিতা করবেন, কি বার্তা দেবেন? যেমন বিজেপি যেমন দিল্লির ক্ষমতা এসেছিল তেমন চলে গেছিল, আবার মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে এনডিএ করে ফের ক্ষমতা এসছে অটল বিহারী বাজপেয়ী, মমতা ব্যানার্জির সঙ্গে তখন। ফলে আবার মমতা ব্যানার্জি ছাড়াও একই রকমভাবে এনডিএর অংশ মমতা ব্যানার্জি হয়তো এখনও আছেন। ফলে কখন বিজেপি ক্ষমতা আসবে, কখন ক্ষমতা আসবে, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। পশ্চিমবাংলায় তৃণমূল এসছে মানে তৃণমূল চিরকাল থাকবে তার কোনো মানে নেই। আরএসএস বলে দিয়েছে, ভাই বিভাজনের রাজনীতি করো, হয় বিজেপি নয় তৃণমূল। আর আসলে রাজনীতি হচ্ছে আমাদের কাছে মানুষের বেঁচে থাকা, জীবন জীবিকা, অধিকার। মানুষের ইস্যুতে নির্বাচন হলে বিজেপি তৃণমূল দুজনেই আউট হয়ে যাবে। আপনি অপেক্ষায় থাকুন। আপনাদের এই রাজ্য কমিটির নামাও আর নাল চক্রবর্তী উঠে যাচ্ছে। আরেক পিস এসে গেছে বাড়িওয়ালা।
এই রাজ্য থেকে 2.5 কোটি মানুষ মহাকুম্ভে গেছে। আগামী নির্বাচন হিন্দুর উপর বেশ করেই হবে এবং সেক্ষেত্রে তারা জয়লাভ করবে এবং গোটা দেশটাও গেরুয়া হয়ে যাচ্ছে, তিনি দাবি করেছেন। যেমন এই শুভেন্দু অধিকারী, মজুমদার, তারপরে কদিন পরে শোনা যাবে আবার কুণাল কি বলেছে তার উত্তর, সব অসত্য বলে, মিথ্যা বলে। 2.5 কোটি মানুষ পশ্চিমবাংলা থেকে কুম্ভতে গেছে, কুম্ভ মেলায় গেছে নাকি মহাকুম্ভে গেছে। পশ্চিমবাংলার জনসংখ্যা কত? 10 কোটির কম। পশ্চিমবাংলার বাড়ি কত? 2.5 কোটি। সব বাড়ি থেকে একটা করে লোক গেছে। আপনি যে কোনো গ্রামে যান, যে কোনো পাড়ায় যান, লোকে হাসবে এবং বেশিবার বললে রোদের মধ্যে দাঁড় করিয়ে দেবে যে মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। ওই যেমন মোদিজি বলছে 40 কোটি না কত আসবে, তারপরে এখন এই সংখ্যাটা আরো বাড়ছে, ক্রমশ ভোল্টেজ। 4 কোটি মানুষ যায়নি, তাতেই মানুষের মৃত্যু। একেবারে গল্পের গরু গাছে তুলছে। 2.5 কোটি মানুষ পশ্চিমবাংলা থেকে কুম্ভে গেছে, তাহলে প্রতি পরিবারে একজন। এস্টিমেট আছে, প্রাইমারি স্কুলে যাক, কত হাজারে 1 লক্ষ আর কত লক্ষে 1 কোটি, অঙ্কটা একটু ভালো করে করুক। কদিন আগেই আরএসএস প্রধান মোহন বিজেপিকে কতটা শক্তি যোগাবে আগামী নির্বাচনে? মোহন ভগবত পশ্চিমবাংলায় এসেছিলেন, কদিন ধরে থাকলেন, সরকারের আতিথেয়তা পেলেন, উৎসাহিত হয়তো হলেন, কয়েকজনকে নিয়ে গেলেন নাগপুরে কিসব ট্রেনিং দেবেন, 26-এর নির্বাচনের আগে নাকি বিজেপিকে সাহায্য করবেন। বোগাস। আরএসএসকে প্রতিদিন অঙ্ক করতে হচ্ছে বিজেপিকে কতটা সাহায্য করবেন, তৃণমূলকে কতটা সাহায্য করবেন। যেটাই করুন না কেন, বামেদের দুর্বল করার জন্য লক্ষ্য। এটা একেবারে আরএসএস এর ঘোষিত নীতি। বিজেপির ক্ষমতার চাইতে তৃণমূলের ক্ষমতা হলে ওদের কোনো অসুবিধা নেই। ওরা চায় যেন বামেরা নিশ্চিহ্ন হয়, কিন্তু আরএসএস এর কথায় মানুষ চলবে না। মমতা শুভেন্দু একসাথে বলেছিল মেদিনীপুরে একটা মিটিং করবেন ডাক্তারদের সঙ্গে, শতখানেক ডাক্তার জুটবে। তাহলে তো বোঝা গেল ভাইপোকে গোল দিয়ে দিল। ভাইপো নাকি 1000-2-1 ডাক্তার নিয়ে মিটিং করেছে, তাই আমতলায়। আর কলকাতাতে উনি শতখানেক ডাক্তার। আরে মুখ্যমন্ত্রী মিটিং ডাকলে অন্তত 1000-20 তো ডাক্তার জুটতে হবে, তাহলে তো মিটিং ফেল। কিন্তু ডাক্তার জুটবে না। কেন জুটবে না? যদি সত্যি ডাক্তারদের সভা হয়, তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম গলবস্ত্র হয়ে বলতে হবে, আমি ক্ষমা চাইছি, অভয়ার বিচার আমি দিতে পারিনি, বরং অপরাধী সন্দীপ ঘোষকে আমি প্রমোশন দিয়েছিলাম, আমি অপরাধী। মেডিকেল কাউন্সিলের ভোট আমি করতে পারিনি, সেটা গুলি বন্দুকের লড়াই হয়েছে। আইএমএর ভোট আমি করতে পারিনি, ডাক্তারদের নিজস্ব নির্বাচন, গুলি বন্দুকের লড়াই হয়েছে। আমি ব্যর্থ। গলায় গামছা দিয়েও স্বীকার করা উচিত যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি ফেইল্ড, এবং 100 গড়ে উঠল, এবং কি কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে উঠল, সেই ইতিহাসটা রয়েছে। গোটা জেলা তার ঐতিহ্য, গোটা জেলা তার গুরুত্বপূর্ণ জায়গা। তাতে যেমন শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন লড়াই আছে, যেমন বড়াকমলাপুর আছে, তেমন তাতে এই জেলার মধ্যে মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, যেগুলো বিশিষ্ট। হুগলি মাদ্রাসা, বাংলাদেশের সব মিলিয়ে একটা জেলার গর্বটা জেলার মানুষ সঙ্গে নিয়ে চলেন। যেমন বাংলার মানুষ হিসেবে আমরা বাংলার গর্ব সঙ্গে নিয়ে চলি। তাতে রবীন্দ্রনাথও থাকবে, রামমোহনও থাকবে, বিদ্যাসাগরও থাকবে, তাতে সব মিলিয়ে বিবেকানন্দও থাকবে, লালন ফকিরও থাকবে, চৈতন্যদেবও থাকবে, সব মিলিয়ে থাকবে। বিরোধী দল একটা একটু রফা, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, ফলে একটা কিছু কাজ পাচ্ছে না, কিছু মিডিয়া থাকতে হবে। অতএব তৃণমূল অথবা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা আমাদের এই সম্মেলন নিয়ে কটাক্ষ করেছেন। এই কটাক্ষ না করে এই রকমের মনোভাব থেকে মানুষকে যুক্ত করে হুগলি যাওয়ার ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ওরা চলার পথ দেখাক না, কোনো আপত্তি নেই তো। কিন্তু আমরা কেন মন্দির, মসজিদ, গির্জা এই কারোর মধ্যে ফারাক করি না, এইটা তো হচ্ছে ওদের দুঃখ। ওরা এক জায়গায় গিয়ে বলবে আমি মন্দিরে আছি, এক জায়গায় গিয়ে বলবে আমি মসজিদ আছি, আরেক জায়গায় গিয়ে বলবে আমরা গির্জা আছি। আর আমরা বলি আমরা মন্দির, মসজিদ, গির্জা না, আমরা মানুষকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে আছি। কিন্তু বিরোধী দল বলছে, দল কি বলেছে আমি জানি না, খুব প্রচুর জানে বোঝে ওরা। তো ধর্মের সুশ্রুতি দিলে তো একটা ধর্ম নিয়ে সুশ্রুতি দিতে, আপনারা তো একই জায়গাতে আপনারা বলছেন নাকি
মন্দির মসজিদ গির্জা সবারই অবস্থান আছে, আসলে মানুষের অবস্থান আছে। মানুষের অবস্থান থাকলে এক একজন এক এক রকম, একটা ধর্মের সুশ্রুতি ওরা দেয়, সেটা আমরা কেন দিচ্ছি না, তাই ওদের রাগ হচ্ছে।